শুভ সন্ধ্যা সম্মানিত দর্শক শ্রোতা। সমকালীন বিষয় ভিত্তিক আলাপচারিতার অনুষ্ঠান কি ভাবছেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। আমি কামরুজ্জামান কামরুল আজকের পর্ব শুরু করছি। আজকের আলোচ্য বিষয় পুষ্টি ও জনস্বাস্থ্য নিয়ে আমরা কথা বলবো। বাংলাদেশের অতি দরিদ্র শ্রেণী ঠিকভাবে খাদ্য জোগাড় করতে পারেন না, ফলে তাদের পুষ্টিমান কেমন? নিম্নবিত্ত শ্রেণী খাদ্য জোগাড় করতে পারলেও সুষম খাদ্য পান না, তাহলে তাদের পুষ্টিমান কেমন? সাধারণ মানুষের সঠিক পুষ্টি নিশ্চিত কিভাবে করা যায়, এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচক হিসেবে এই পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট পুষ্টিবিদ জনাব মহসিন হোসেন। জনাব মহসিন হোসেন, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। জি, ধন্যবাদ কামরুজ্জামান ভাই। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। জনাব মহসিন হোসেন, আমি তো আলোচনা শুরুতেই একটু বললাম পুষ্টির বিষয়ে। এবার সরাসরি আপনার কাছে, আপনি একজন পুষ্টি বিশেষজ্ঞ, পুষ্টিবিদ, সরাসরি প্রশ্ন করে আমরা কিছু জিনিস জেনে নিতে চাইবো আপনার কাছে, যাতে আমাদের দর্শক শ্রোতা সবাই উপকৃত হতে পারেন এই পুষ্টির বিষয়ে। জনাব মহসিন হোসেন, বাংলাদেশের অতি দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সকল শ্রেণীর পুষ্টিমানটা কেমন, এই বিষয়ে যদি একটু বলতেন আমাদেরকে। জি, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। পাশাপাশি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যারা দর্শক এই অনুষ্ঠান শুনছেন, আমি তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। তা আপনি যে জিনিসটি জানতে চাইলেন যে আসলে বাংলাদেশের বিভিন্ন আয় শ্রেণীর মধ্যে পুষ্টিমান কেমন, অবস্থাটা কেমন। আসলে পুষ্টিগত অবস্থা আমি যদি শুরুতে আপনাকে বলি যে একটা পুষ্টিগত অবস্থা দেশের কিন্তু আপনাকে একটা লাইট আয়নার মতো প্রকাশ করে। আপনি যদি দেখেন যে বিভিন্ন দেশ যদি আপনি পর্যালোচনা করেন যে একটি উন্নত দেশ, অনুন্নত দেশ, দরিদ্র দেশ, আপনি পুষ্টিগত অবস্থা দিয়ে কিন্তু একটা ক্লিয়ার পিকচার পাবেন প্রথমে। তো যে সমস্ত দেশের পুষ্টিগত অবস্থা ভালো, আপনি দেখবেন যে তারা অন্যান্য দিক দিয়েও ভালো। আবার যে সমস্ত দেশের পুষ্টিগত অবস্থা ভালো না, আপনি দেখবেন যে তাদের বিভিন্ন সূচকে তারা পিছিয়ে আছে। প্রথমত হচ্ছে যে আপনার এটা তো একটা জাতি বা একটা নেশন গঠনের জন্য আপনার এই পুষ্টির গুরুত্বটা অপরিসীম। অর্থাৎ একটা বাচ্চা যদি আপনার অপুষ্টিতে ভোগে, সারা জীবন কিন্তু তার পারফরমেন্স কমে যাবে। সে আপনার শিক্ষাগত যোগ্যতা বলেন, বিভিন্ন দিক দিয়ে তারা পিছিয়ে যাবে, তার কগনিটিভ ডেভেলপমেন্ট বলেন। তো পরবর্তীতে সে যে আপনার ডেলিভারিটা দিবে অর্থনৈতিক ক্ষেত্রে, দেশের সামগ্রিক ক্ষেত্রে আপনার তার ডেলিভারিটা কম হবে, অর্থাৎ পিছিয়ে যাবে। তো সামগ্রিকভাবে একটা রাষ্ট্রের এই পুষ্টিগত অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি যদি আসি যে আমাদের বর্তমান এই পুষ্টিগত অবস্থাটা কেমন, এটা দেখার জন্য আপনার কিছু সূচক আপনাকে দেখতে হবে। সাধারণত বাংলাদেশে আপনার বিডিএইচএস সার্ভে আছে, তারপরে আপনার ইউনিসেফ এবং বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স একটা সার্ভে করে, আপনার মিক্স সার্ভে, MICS, মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে। তো ইউনিসেফ যেহেতু শিশুদের নিয়ে কাজ করে এবং পুষ্টি নিয়ে তারা কাজ করে ওয়ার্ল্ড ওয়াইড, তো সাধারণত এটাই একটা সবচেয়ে গ্রহণযোগ্য একটা সার্ভে বাংলাদেশের জন্য, আপনার পুষ্টিগত অবস্থা যদি বুঝতে চান। তো আমি আপনাকে যদি একটু বলি বা দর্শকদের সুবিধার্থে যদি বলি যে বয়সের কারণে, মানে বয়স অনুসারে তার ওজন কম, অর্থাৎ একটা বাচ্চার বয়স 2 বছর, তার যে ওজন হওয়া দরকার সেই ওজন নাই, স্ট্যান্ডার্ড যে ওজন হওয়া দরকার ছিল, এটা একটা বড় সূচক যে কম ওজন। আবার খর্বাকৃতি, আপনার বয়স বাড়ার সাথে সাথে তার যে উচ্চতা বাড়া দরকার সেটা সে বাড়ে নাই, ডেভেলপমেন্ট হয় নাই, এটাও একটা ইন্ডিকেটর, আপনার সূচক। আরেকটা হচ্ছে আপনার কৃষক আয়, অর্থাৎ বাচ্চার যে উচ্চতা সেই অনুযায়ী তার গায়ে মাংস নাই, পেশি নাই, ওয়াস্টিং বলে ইংলিশে বলে, কৃষক আয়। তো এই 3টার সূচক যদি আপনাকে একটু বলি, আপনি যদি একটু লক্ষ্য করেন, আমি আপনাকে 3টা সার্ভের একটা এক্সাম্পল দিব। অর্থাৎ 12-13 সালে
19 সালে এবং 25 সালে, সর্বশেষ 25 সালে হয়েছে। তো প্রথমে একটু আপনাকে বলে নেই যে এই পুষ্টিগত দিক থেকে বাংলাদেশ কিন্তু বেশ ভালো করেছে। বাংলাদেশ ভালো করেছে বলতে আপনার 2012-13 সালে আপনার বয়সের তুলনায় যে ওজন কম অর্থাৎ আন্ডারওয়েট যেটাকে বলে সেটা প্রায় 32-এর মতো ছিল। 19 সালে সেটা কমে গিয়ে হয়েছে আপনার প্রায় 22.6 এবং 25-এ গিয়ে সেটা হয়ে গেছে 23। একটু লক্ষ্য করবেন যে 19 সাল থেকে আবার 23 সালে গিয়ে সামান্য একটু বেড়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে 100টি বাচ্চার মধ্যে প্রায় 23টি বাচ্চা আপনার যাদের বয়সের তুলনায় তাদের ওজন কম। অন্যদিকে যেটা খর্বাকৃতি আপনার অর্থাৎ উচ্চতা কম বয়স অনুসারে, সেটা যদি আপনি দেখেন সেটা হলো আপনার 12-13 সালে সার্ভেতে ছিল 100 জনের ভিতর 42, 19-এ গিয়ে হয়েছে সেটা 28, খুব ভালো খবর, সেটা কমেছে। 25-এ গিয়ে হয়েছে সেটা 24, সেটাও কমেছে। আরেকটা যেটা বলেছিলাম আরেকটা সূচক সেটা হলো আপনার কৃষক আয় অর্থাৎ বাচ্চা লিকলিকে শুকনা, এইটা শতকরা আপনার 12-13 সালে ছিল 9.6, 9 জনের মতো বাচ্চা এরকম ছিল। 19-এ গিয়েছিল সেটা 9.8 এবং 25 সালে গিয়ে সেটা আপনার হয়েছে 12.9। এটা কিন্তু আপনার খুব অ্যালার্মিং। আপনি খেয়াল করে দেখেন যে 9 থেকে হঠাৎ করে সেটা 12 বা 13তে 12.9 মানে 13তে গিয়ে পৌঁছাইলো। আমি এখন আপনাকে একটু বিশ্লেষণ করি। এই যে 3 ধরনের সূচক আমি বললাম, আপনার কম ওজন, খর্বাকৃতি এবং কৃষক আয়, এর মধ্যে কিন্তু দুইটা ভাগ আছে। আপনার দুইটা ভাগ বলে যদি একটা হচ্ছে দীর্ঘমেয়াদী, যেটা বুঝতে একটু দীর্ঘ সময় লাগে, সেটা হচ্ছে খর্বাকৃতি স্টান্টিং। আপনার আজকে খাবার অভাব হলো, কালকে একটা বাচ্চার উচ্চতা কমে যাবে না, কিন্তু কি হবে, বাচ্চার ওয়াস্টিং হবে অর্থাৎ কৃষক আয় হবে, শুকায় যাবে। অর্থাৎ একটা হলো স্বল্প মেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। তো এই 25 সালের যে সূচক আমি এতক্ষণ বললাম সেখানে যদি আপনি দেখেন যে আন্ডার ওয়েট এবং এই ওয়াস্টিং বা কৃষক আয় এই দুইটাই বেড়েছে। অর্থাৎ স্বল্প মেয়াদী যে পুষ্টির কারণে যেটা হয়, স্বল্প মেয়াদী সময় যেটা অপুষ্টি সেটা বেড়েছে, স্টান্টিং সেটা কমেছে। তার মানে এখান থেকে একটা বিষয় স্পষ্ট আলোচনার দাবি রাখে। এটা সরকারি পর্যায়ে আমি মনে করি এটা কতটুকু আলোচনা হয়েছে জানি না, যদিও রিপোর্টটি কিছুদিন আগেই ইউনিসেফ প্রকাশ করেছে, এটা একটা প্রিলিমিনারি রিপোর্ট তারা প্রকাশ করেছে। এটা নিয়ে আমার মনে হয় ব্যাপক আলোচনার দরকার আছে, আলোচনা হওয়া দরকার যে 19 সালে যেখানে আমাদের কৃষক আয় বাচ্চা ছিল শতকরা 9 জন, সেখানে আমাদের 14 জন হয়ে গেল। অর্থাৎ আমার এই সময় কি এমন ঘটলো, তো এটা কিন্তু বিশ্লেষণ করে দেখা দরকার যে আমাদের তাহলে খাদ্যের ঘাটতি, সাধারণত অপুষ্টি হয় কি কারণে, আইদার আপনার খাদ্য কম গ্রহণ করছে, কিংবা ইমব্যালেন্স খাবার গ্রহণ করছে, কিংবা বেশি খাবার গ্রহণ করছে। এই প্রত্যেকটা কারণেই যে আউটকামটা আসে আপনার, সেটাই কিন্তু অপুষ্টি। তার মানে আমাদেরকে এখানে অর্থাৎ আপনার বক্তব্যে এটা স্পষ্ট যে পুষ্টির সঙ্গে দারিদ্রতার সম্পর্ক আছে। অবশ্যই অবশ্যই, কারণ আপনি দেখেন এটা আমার প্রাথমিক বিশ্লেষণে যেটা আসে যে আপনার কৃষক আয় বেড়ে গেল, অর্থাৎ বাচ্চারা কি হলো, শুকনা হয়ে গেল বেশি। তার মানে রিসেন্ট সময়ে আপনার যদি বলেন যে 2-4 বছরের মধ্যে বা 2-3 বছরের মধ্যে, যেহেতু 25 সালে সার্ভেটা হয়েছে, এটা কিন্তু আপনার 2 সপ্তাহের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়। একটা বাচ্চার ডায়রিয়া হলো, কিংবা বাচ্চা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ঠিক মতো খেতে পারলো না, তাহলে সে কি হবে, কৃষক আয় হবে। তাহলে 25 সালে সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে যে আপনার প্রায় 13, যেটা আপনার WHO-র যে ক্যাটাগরি আছে সেখানে 10-এর উপরে গেলেই কিন্তু সেটা সিভিয়ার, আর 15-এর উপরে গেলে সেটা হচ্ছে ইমার্জেন্সি। আমাদের এই যে ন্যাশনালি যেটা আমি 13 বলতেছি কৃষক আয়, সেটা 2-1টা জেলাতে, বিশেষ করে রংপুর বা রাজশাহী অঞ্চলে সেটা কিন্তু আপনার 15 ছুঁয়ে গেছে। তার মানে ব্যাপারটা হলো একটা এটা ইমার্জেন্সি তো খুবই পর্যায়ে, অ্যালার্মিং। তাহলে এটা আমাদের খুবই খুবই অ্যালার্মিং অ্যালার্মিং, অবস্থায় আছি আমরা। খুবই অ্যালার্মিং। আপনার এই পর্যায়ে আসে কখন, এই পর্যায়ে আসে আপনার এই যে সাধারণ অ্যালার্মিং অবস্থায় আছি আমরা, এই ব্যাপারে রাষ্ট্রের কি করার আছে, সরকারের কি ভূমিকা থাকা উচিত, এই বিষয়ে আপনার 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 সাজেশনটা কি একজন আচ্ছা, খুবই পুষ্টিবিদ সুন্দর হিসেবে? বলছেন। আপনি শুরুতে যে প্রশ্ন করছিলেন সেটার একটু ছোট্ট অংশ আমি একটু বলে তারপর আপনার এই উত্তরে যাব। যে আপনি বলছিলেন যে বিভিন্ন আয় শ্রেণীর মধ্যে জিনিসটা কেমন। তা আমি যদি এই 25 সালের ইউনিসেফের এই
সার্ভেটাই আমি উল্লেখ করি, আপনার যেটা হচ্ছে এই স্টান্টিং বা খর্বাকৃতি, যেটা ন্যাশনালি হলো 24, সেটা দরিদ্র শ্রেণীর মধ্যে কিন্তু 34। দেখেন কত বেশি, 34। অন্যদিকে ধনী শ্রেণী যেটা, সেটা শতকরা 16 জন বাচ্চা, আর গরিব শ্রেণীর মধ্যে শতকরা 34 জন বাচ্চা আপনার এই স্টান্টিং। আবার কৃষকের ক্ষেত্রেও আপনার তাই, যে ন্যাশনালি যেখানে 13, এটা গরিব শ্রেণীর ভিতর কিন্তু 15। তার মানে হচ্ছে আপনার ইমার্জেন্সি পর্যায়ে সেটা চলে গেছে। ধনী শ্রেণীর ভিতর সেটা কম আছে, 10। এখন আয় বৈষম্যের কারণে কিন্তু আপনার এই জিনিসটা ঘটে থাকে সাধারণত। আমাদের দুইটা বিষয় এখানে আমাদের লক্ষণীয়। প্রথমত হচ্ছে যে আমাদের কত মানুষ দারিদ্র সীমার নিচে রয়েছে। এখন এই সংখ্যাটা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার ওভারঅল অপুষ্টি যেটা, সেটা বেড়ে যাবে। আপনি ধনী শ্রেণী যেটা দেখতেছেন, যেটা 16, ন্যাশনালি 24, তার মানে কি? তার মানে গরিব শ্রেণীটার সংখ্যা অনেক বেশি, যে কারণে গড়ে আপনার 24 হয়ে গেছে, গরিব শ্রেণীর ভিতরে হইতেছে 34। অর্থাৎ সরকারের ক্ষেত্রে এখানে যে বিষয়টা করণীয় আমি মনে করি, বিশেষ করে আপনার বাংলাদেশে এটা তো আইপিএইচএন, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ নিউট্রিশন, এরা এই বিষয়টা পুষ্টি কার্যক্রমগুলো সমন্বয় করে থাকে আর কি। এখন আপনার বিগত যে ইন্টারিম গভর্নমেন্ট আসলো, এখন আপনার এই যে নিউট্রিশন নিয়ে যে সমস্ত কার্যকলাপ বা জনস্বাস্থ্য নিয়ে যে কার্যকলাপগুলো হয়, এটা হেলথ পপুলেশন নিউট্রিশন সেক্টর প্রোগ্রাম বলা হয়ে থাকে আর কি। এর আন্ডারে অনেকগুলো অপারেশন প্ল্যান থাকে, প্রায় 15 থেকে 23টা অপারেশন প্ল্যান থাকে। তা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে বিগত সময়ে এই অপারেশন প্ল্যানগুলোতে ঠিকমতো অর্থসারি করা হয় নাই, অর্থ বরাদ্দ ঠিকমতো দেওয়া হয় নাই। তো ঠিকমতো যদি অর্থ বরাদ্দ না দেওয়া হয়, তাহলে তো বিভিন্ন সূচকে এই অন্তর্বর্তী সরকারের সময় এটা আমি বিভিন্নভাবে জানতে পেরেছি। এটা একটু আরো আমার মনে হয় যে বিশ্লেষণ করে দেখা দরকার, যে বর্তমানে সেই সিচুয়েশনটা কেমন, যে অপারেশন প্ল্যানগুলো ঠিকমতো চালু হয়েছে কিনা। আপনি যদি একটু দেখেন যে আপনার এই যে মিনিমাম ডায়েটারি ডাইভার্সিটি, যেটা মাত্র 35 জন বাচ্চা 100 জনের ভিতর, তারা তাদের যে ডায়েটারি ডাইভার্সিটি যেটা, সেটা তারা পাচ্ছে। অর্থাৎ তারা আপনার যে বেসিক যে ফুড গ্রুপ আছে, মিনিমাম 8টা গ্রুপ থেকে মিনিমাম 5টা গ্রুপ থেকে আপনার প্রতিদিন খাবার গ্রহণ করতে হয়। এর মধ্যে আপনারা জানবেন যে ডিম, দুধ বা দুগ্ধ জাতীয় খাবার, ডাল, তারপরে আপনার মাছ, মাংস, তারপরে আপনার সিরিয়াল যেগুলো আছে, এরকম 8টা গ্রুপ আছে, মিনিমাম আপনার 5টা খেতে হবে। তো বাংলাদেশে কি হয়, দরিদ্র শ্রেণী তারা কিন্তু ভাত নির্ভর, এবং এটা তারা বাধ্য হয়ে, তাদের এখন যে ইনফ্লেশন, এই ইনফ্লেশনে তারা কিনবে কিভাবে, তারা ডিম কিনবে কিভাবে, মাছ মাংস বা দুগ্ধ জাতীয় খাবার তারা কিভাবে খাবে? অর্থাৎ এই বিষয়টা সুষম কিন্তু, খাদ্যটা তারা পাচ্ছে না, এটাই তো, সুষম হ্যাঁ, খাদ্য পাচ্ছে না। এটাই যে খাদ্যের বৈচিত্র্য, যেটা বৈচিত্র্যতা দেখেন, জি। আপনার শতকরা 100 জনের ভিতর মাত্র 35 জন এটা পারতেছে, হোল্ড করতে পারতেছে। এইটা সরকারের আমলে নিতে হবে, যে এইটা দরিদ্র শ্রেণী যারা আছে, অর্থাৎ আপনারা যারা এই অ্যাফোর্ড করতে পারে মিনিমাম এই খাবারটা, তাদের অন্যান্য বিলাসিতার বিষয় বাদই দিলেন, আপনার যে মিনিমাম ফুড গ্রুপটা তাদের অ্যাফোর্ড করার দরকার, সেটাই তো পারছে না। এই জায়গাটাতে গুরুত্ব দিয়ে দেখতে হবে আর কি, আমি মনে করি। জি, জনাব মহসিন, আপনার অত্যন্ত তথ্যবহুল আলোচনা। আপনার একজন বিশেষজ্ঞ মানুষ, তথ্যবহুল হওয়ারই কথা। তো এখানে আমি আরেকটা প্রশ্নে যাই আপনার কাছে, যে সেটা হলো যে অপুষ্টির কারণে এই যে ওবেসিটি, যেটা অর্থাৎ মোটা হয়ে যায় অনেক বাচ্চাদের দেখি আমরা, তো এটাও কি অপুষ্টির কোনো প্রভাব, নাকি হ্যাঁ, আপনি অতিপুষ্টি? খুবই সুন্দর বলেছেন, আপনি খুবই সুন্দর বলেছেন। এটা যদি আমি আপনার বর্তমান চিত্র যদি বলি, যে 2025-এর সার্ভেতে এটা দেখা গিয়েছে আপনার 1.8, অর্থাৎ শতকরা 2 জন বাচ্চার এরকম অবস্থা আছে, ওবেসিটি আছে। ওবেসিটি আছে। জি। কিন্তু অ্যালার্মিং বিষয় হলো আপনার ঢাকা শহরে কিন্তু এটা বেড়ে গেছে, প্রায় আপনার 3.5 ঢাকা বিভাগে। আর ঢাকা সিটি যদি চিন্তা করেন, তাহলে এটা আরো বেশি হবে। এটাও কি পুষ্টির এখন সমস্যা? এটা একটা পুষ্টির সমস্যা কিভাবে, এটাকে ডাবল বার্ডেন বলা হয়। কোন একটা দেশে যদি একই সঙ্গে আপনার আন্ডার নিউট্রিশনও থাকে, অর্থাৎ আপনার মানে খেতে পারতেছে না ঠিক মতো, আবার আরেকটা গোষ্ঠী আপনার কি হচ্ছে, মানে অতিরিক্ত খাবার গ্রহণ বলেন বা ইমব্যালেন্স খাবার গ্রহণ বলেন, এটা কিন্তু সাধারণত বেশি হয় ইমব্যালেন্স খাবার গ্রহণ করার ফলে। আপনার এই যে মধ্যবিত্ত একটা শ্রেণী বা একটু উচ্চ মধ্যবিত্ত যদি বলেন, এদের মধ্যে আপনার ওবেসিটির হার ইদানিং বেড়ে যাচ্ছে, আমি একটা রিপোর্টে দেখলাম। এটার কারণ কি, এই যে আপনার ইমব্যালেন্স খাবার গ্রহণ করতেছে, তারা কিন্তু ব্যালেন্স খাবারটা তারা নিতে পারতেছে না।
অর্থাৎ ইমব্যালেন্স, এখানে অর্থাৎ এখানে এখানে আপনার পরামর্শ কি? এখানে আমার পরামর্শ থাকবে যে আপনার এই পুষ্টিগত যে তথ্য বা ইনফরমেশন, এই জায়গাগুলো আপনাদের সঠিকভাবে পৌঁছাইতে হবে। এক্ষেত্রে আপনার হইতে পারে আপনার যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে স্কুল বা এবং কলেজ রয়েছে, এখানে আপনার পুষ্টি ক্লাব গঠন করা যেতে পারে, স্বাস্থ্য পুষ্টি ক্লাব। অর্থাৎ এই বয়সী বাচ্চারা যদি সচেতন হয়, পরবর্তীতে এরাই কিন্তু আবার মা হচ্ছে। আপনি যদি অ্যাডোলেসেন্ট গার্লদের কথা ধরেন, আপনার বাংলাদেশের একটা বড় সমস্যা আছে আপনার এনিমিয়া, রক্তের এনিমিয়া একটা সমস্যা, আপনার বিশেষ করে এনিমিয়া মেয়েদের সমস্যা। ক্ষেত্রে। জি, এনিমিয়া সমস্যার একটা বড় সমস্যা, ঘাটতি পূরণ করা যেতে পারে আপনার এই পুষ্টির মাধ্যমে। স্কুল কলেজে সচেতনতার মাধ্যমে। এবং এখানে আপনার আয়রন ট্যাবলেট সাপ্লিমেন্টেশনের প্রোগ্রাম করা যেতে পারে। আমি মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে, যদিও এই প্রোগ্রাম আছে, আমি একটু সার্চ করে দেখেছিলাম, কিন্তু আমার মনে হয় যে এটা খুব কার্যকরী ভাবে নাই। এটা একটু কার্যকর করা দরকার। এটা যখন হবে আপনার এবং সচেতনতা যখন বাড়বে, আপনার একটা বড় কারণ কি, এখানে আপনার জাঙ্ক ফুড, বাচ্চাদের ক্ষেত্রে এই সচেতনতা খুবই কম। এবং আপনি দেখবেন যে এটা যদি সার্ভের আমি একটা দেই, আপনার আনহেলদি ফুড খাচ্ছে প্রায় 55 জন বাচ্চা শতকরা। তাহলে এটা একটা অ্যালার্মিং বিষয় না? আনহেলদি ফুড খাচ্ছে। এই ক্ষেত্রে তো আপনার সচেতনতা দরকার, অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার। এবং সত্যি অর্থে অপুষ্টি নিয়ে যদি কাজ করতে চান, তাহলে আপনার যে অ্যাওয়ারনেসের যে সাইডটা, এই সাইডটাতে বিশেষভাবে জোর দিতে হবে সরকারকে। এবং অ্যাওয়ারনেস বা প্রিভেনশন প্রোগ্রামকে সাধারণত গুরুত্ব কম দেওয়া হয়। এটা একটা আমাদের দেশের দুর্ভাগ্য। আমাদের একটা বাচ্চা যখন আপনার সিভিয়ার হয়ে যায়, আপনাদের তখন হাসপাতালে নেওয়া হয় এবং তাকে মনে করা হয় যে অনেক হাসপাতাল করা দরকার। কিন্তু এই যে ডিজিজ বার্ডেনটা বাড়ছে, এইদিকে আমরা নজর দিচ্ছি না। এই অপুষ্টির কারণে আপনার পরবর্তীতে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে, আপনি যে হার্ট ডিজিজ, আপনি যেটা উল্লেখ করেছেন একটু আগে, যে এই আপনার কি বলে এটা, স্থূলকায় যেটা আর কি, এটার কারণে আপনার কিন্তু নানান ধরনের কনসিকুয়েন্স হচ্ছে। ডায়াবেটিস বেড়ে যাচ্ছে এটার কারণে, তারপরে এটার কারণে আপনার বেড়ে যাচ্ছে হচ্ছে এই যে হার্ট ডিজিজ, অর্থাৎ এই নন কমিউনিকেবল ডিজিজ, এগুলো বেড়ে যাচ্ছে এই কারণে, অস্বাস্থ্যকর খাবারের কারণে। এবং পরবর্তীতে একটা ডিজিজ বার্ডেন আমাদের হাসপাতালগুলোর উপর ব্যাপক চাপ তৈরি হচ্ছে এইসব কারণে। তো যে কারণে আমাদের মনে হয় যে যে সমস্ত অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো রয়েছে, এগুলোকে আরো কাঠামোবদ্ধ করা আরো দরকার, গতিশীল করা দরকার, আরো গতিশীল গতিশীল এবং করা দরকার। কার্যকরী করা তাহলে দরকার। জি, তাহলে আমরা এটা উপকার পাবো। জনাব মহসিন, আপনাকে এ পর্যায়ে একটা প্রশ্ন করি। সেটা হলো যে আমাদের ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধিতা বা অটিজম, এইটা আমাদের সমাজে বা সারা পৃথিবীতেই, বিশেষ করে বাংলাদেশে একটু বেশি, এটা একটা ভীষণ পীড়াদায়ক একটি সমস্যা। তো এই অটিজমের সঙ্গে বা ডিসেবিলিটির সঙ্গে, প্রতিবন্ধিতার সঙ্গে অপুষ্টির কোনো সম্পর্ক আছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমি সরাসরি এই বিষয়ে কাজ করেছি। তো সেক্ষেত্রে আপনাকে বলতে পারি, এটা একটু বিশদভাবেই বলা যায়। আমি কক্সবাজারে দীর্ঘ 10 বছর ফিল্ড পর্যায়ে এই বিষয়টা নিয়ে কাজ করেছি এবং আমি যখন 2014 সালে সেখানে কাজ করি, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, তারা পুষ্টি নিয়ে একটা প্রোগ্রাম চালু করে মহেশখালী উপজেলায়। তো সেই সময়টাতে আমরা যেটা দেখেছিলাম যে আপনার নিউট্রিশনাল রিকেটস, অর্থাৎ আপনার ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে যে অবস্থাটা সৃষ্টি হয় বাচ্চাদের ক্ষেত্রে, হাড়ের গঠনের সমস্যা হয় এবং সেটার ফলশ্রুতিতে আপনার পায়ে আপনার ডিফর্মিটি দেখা যায়, বাঁকা হয়ে যায় পা, এবং হাতের কবজি, এরকম কিছু লক্ষণ আছে। কিংবা আপনার যে বুকের ছাতা যেটা আমরাকে বলি, সেটা একটু ফুলে ওঠা, এই এই জাতীয় সমস্যা, এগুলো হচ্ছে আপনার ওই রিকেটস। যারা জানেন তারা এটা বলতে পারবেন আরো। তো সেটা হচ্ছে যে এরকম লক্ষণ। তো সেইটা ওখানে একটা স্থানীয় অর্গানাইজেশন আপনার এসএআরপিভি, তাদের একটা ডাটা রয়েছে, 1998 সালের দিকে তারা একটা সার্ভে করে শতকরা প্রায় 7 থেকে 8 জন বাচ্চা আপনার এই রিকেটস আক্রান্ত ছিল ওই অঞ্চলটাতে। তাদের বেশ কিছু গবেষণা রয়েছে। এখন উল্লেখ করার মতো বিষয় হলো যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের নিউট্রিশন প্রোগ্রাম তারা যখন ওখানে বাস্তবায়ন শুরু করে, তো শুরুর দিকে ছিল ওই চিত্র প্রায় 7 থেকে 8%, এবং দীর্ঘ প্রায় 7-8 বছর প্রোগ্রাম চালানোর পরে ওই অঞ্চলে আরেকটা সার্ভে করা হয় আপনার, সেটা এসএআরপিভি করে, এবং সেখানে কিন্তু একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। আপনার এই যে রিকেটসের হার কমে গেছে, প্রায় 1.2 বা 1.3 এই পর্যায়ে নেমে এসেছে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, অর্থাৎ নিউট্রিশনাল যে ডেফিসিয়েন্সির কারণে যে ডিসেবিলিটি তৈরি হয়েছিল এখানে, রিকেটস একটা ডিসেবিলিটি, কিন্তু আপনার রিকেটস আক্রান্ত বাচ্চা যদি আপনার ট্রিটমেন্ট না করেন,
পরবর্তী জীবনে সে ডিজেবল হয়ে যাবে। তো এখন সেটা কিন্তু প্রিভেন্ট করা গেছে। আপনি চিকিৎসা করে কয়টা ভালো করবেন, আপনাকে তো প্রিভেন্টিভ অ্যাপ্রোচে যেতে হবে। আর চিকিৎসা করে ভালো করবেন এটা তো আসলে কাম্য নয়। এটা আমরা দেখি সিরিয়াসলি, বাট আমরা তো সেটা চাই না। আমরা চাই যে একটা প্রিভেন্টিভ অ্যাপ্রোচ থাকুক সমাজে বা সোসাইটিতে বা কান্ট্রিতে। রাষ্ট্র সেইভাবে সেটাকে আরো গুরুত্ব আরোপ করা উচিত আমি মনে করি। অর্থাৎ সচেতন এটা হলে এটাকে প্রিভেন্ট করা সম্ভব। হ্যাঁ, এই প্রসঙ্গে যদি আমি আর একটা পয়েন্ট আপনাকে উল্লেখ করি যে জি, আসলে ওই প্রোগ্রামে কিন্তু আপনার এই বাচ্চাদের আসলে যে রিকোয়ারমেন্টস, সেই ঘাটতি আপনি একটু খেয়াল করবেন যে বাচ্চার বয়স যখন 6 মাসের উপরে যায়, এই সময়টাতে একটু অপুষ্টিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যায়। কারণ এই সময় বাচ্চার শরীরে আপনার নতুন করে চাহিদা তৈরি হয়, যেটাকে আমরা পরিপূরক খাবার বলি। অর্থাৎ বাচ্চার চাহিদার এগেনস্টে যে খাবার দেওয়া হয় সেটাকে পরিপূরক খাবার বলে। চাহিদা বেড়ে যায়, অতএব বাড়তি খাবার তাকে দিতে হয়। তো অনেক সময় এটা একটু হেবিচুয়েট হয় না, মায়েদের এই ব্যাপারটাতে সচেতনতার কিছু ঘাটতি আছে বা জানার কিছু ঘাটতি আছে যে বাচ্চাকে আসলে কিভাবে হ্যাবিচুয়েট করতে হবে। বিভিন্ন কারণেই এই সময়টাতে অপুষ্টিতে আক্রান্তর হার বেড়ে যায়। আর আরেকটা কারণ হচ্ছে আপনার যে পরিমাণ পুষ্টি তার দরকার, চাহিদার তুলনায় সে কম পাচ্ছে। ঠিক আছে? তো এটা অর্থাৎ ঘাটতি পূরণের জন্য যেটা, সেটা সাপ্লিমেন্টারি বলে আরকি। ঘাটতি পূরণের জন্য যে বাড়তি খাবার। তো এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছিল ওই সময়। এবং এই বিষয়গুলো কমপ্লিমেন্টারি এবং সাপ্লিমেন্টারি যেটা বললাম, ২ টাই নিশ্চিত করার কারণে আপনার কিন্তু একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসছে ওই এলাকাটাতে। আপনার এই অপুষ্টিও কমে গেছে এবং অপুষ্টির কারণে যে সমস্ত ডিসেবিলিটি আপনি যেটা উল্লেখ করেন, সেই হারও অনেক কমে গেছে। জি, এটা একটা সম্ভাবনার দিক। জনাব মহসিন, আপনার কাছে আমি একটু সংক্ষেপে জানতে চাইবো যে পুষ্টি ও জনস্বাস্থ্য এই ২ টা বিষয়ের মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, খুবই সুন্দর বলছেন। আসলে দেখেন, আপনি যদি জনস্বাস্থ্যের বিষয়গুলো একটু খেয়াল করেন যে বাংলাদেশের এখন জনস্বাস্থ্য সমস্যা কি? জনস্বাস্থ্য সমস্যার মধ্যে আপনার যে ডেঙ্গু একটা দেখবেন জনস্বাস্থ্য সমস্যা হিসেবে আমরা এখন নতুন করে আসছে এটা। আগে এতটা ছিল না। অর্থাৎ আপনার একটা রোগ হবে, আপনি হাসপাতালে চিকিৎসা করবেন। এটা জনস্বাস্থ্য সমস্যা না। কিন্তু জনস্বাস্থ্য সমস্যা হবে কখন? যেটা অ্যালার্মিং পর্যায়ে চলে যায়, যেটা একটা সোসাইটিতে বড় আকার ধারণ করে। এখন পুষ্টি এবং জনস্বাস্থ্যের মধ্যে একটা বিরাট সম্পর্ক রয়েছে আপনার। আপনার এই অপুষ্টি কিন্তু শুধুমাত্র একটা বাচ্চার ইস্যু না। আপনার অপুষ্টি একটা বৃহৎ জনগোষ্ঠীকে এটা ক্ষতিগ্রস্ত করতেছে। এবং এই বৃহৎ জনগোষ্ঠী শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, পরবর্তীতে তাদের স্কুল পারফরম্যান্স কমে যাচ্ছে, আপনার ইকোনমি অর্থনীতিতে সেটা অবদান রাখতেছে। এই কারণে এই পুষ্টিটাকে সরাসরি একটা জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো এটাকে আপনার নেগলেক্ট করা হয় অনেক সময়। যেহেতু আপনি সরাসরি এটা কনসিকুয়েন্স দেখতেছেন। আজকে অপুষ্টি হয়েছে, কালকে কিন্তু আপনার ইনকাম কমে যাচ্ছে না। সরাসরি রিলেট করতে পারতেছেন না। কিংবা আজকে অপুষ্টি হয়েছে, কালকে বাচ্চাটার গ্রোথ কমে যাচ্ছে বা আপনার কোনো সমস্যা হচ্ছে এরকম না। যেটা আপনার একটা বাচ্চার কি হইলো? একটা বাচ্চার যদি অন্যান্য কোনো অসুখ হয় তখন আমরা সেটা মনে করি অ্যালার্মিং। তো এটা একটা মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা, অপুষ্টি, এবং এটাকে জনস্বাস্থ্য সমস্যা অন্যান্য সমস্যার মতো এটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত আমি মনে করি। জি, জনাব মহসিন, আ দেশে আপনি আপনি যেটা বললেন আপনার আলোচনা থেকে বুঝলাম যে পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, অর্থাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আছে। তো কোনো পুষ্টি সম্পর্কিত কোনো মন্ত্রণালয় তো আমরা দেখি না। তো এই বিষয়ে যদি খুব সংক্ষেপে আপনি একটু বলতেন। আচ্ছা, আমি খুব সংক্ষেপেই বলবো। আপনি যেটা বললেন, হ্যাঁ, মন্ত্রণালয় আপনি বাংলাদেশে নেই এবং অন্যান্য দেশেও আসলে মন্ত্রণালয়ের এক্সাম্পল খুব কম আছে। তো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না যে পুষ্টি বিষয়ে একটি পৃথক মন্ত্রণালয় আপনার করতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন আপনার একটা অধিদপ্তর কিন্তু থাকতে পারে। আপনি যদি পুষ্টি বিষয়টাকে সরাসরি গুরুত্ব দেন, তাহলে আপনাকে এটা এই অপারেশন সাইডটাকে বাংলাদেশে একটু নেগলেক্ট করা হচ্ছে। আপনার পুষ্টি বিষয়ে কিন্তু ২ টা প্রতিষ্ঠান অলরেডি আছে। একটা হলো আপনার আইপিএইচএন, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ নিউট্রিশন। আরেকটা রয়েছে আপনার যেটা আইপিএইচএন, যেটা আপনার কিন্তু টেকনিক্যাল সাইডটা আসলে মোস্টলি কভার করে তারা। আরেকটি প্রতিষ্ঠান আপনার আছে, আপনার বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল, বিএনএনসি। তারা কিন্তু কোঅর্ডিনেশনটা দেখছে। উচ্চ পর্যায়ের যে কোঅর্ডিনেশন বা কিছু নীতি নির্ধারণ এই বিষয়গুলোতে তারা কাজ করছে। এই ২ টা প্রতিষ্ঠানেরই
কারোই কিন্তু আপনার মাঠ পর্যায়ে কোনো জনবল নেই, যেটা আপনার যে সমস্ত নীতি আপনি গ্রহণ করতেছেন, যে সমস্ত সিদ্ধান্ত আপনি নিচ্ছেন, সেটা যদি মাঠ পর্যায়ে আপনি সঠিকভাবে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনার দরকার একটা অধিদপ্তর। তা আমি একজন পুষ্টিবিদ হিসেবে মনে করি যে পুষ্টি সেক্টরে পুষ্টিবিদদের রিকগনিশন প্রথমে দরকার। সেক্ষেত্রে আপনাদের ডাক্তারদের যেমন আপনার বিএমআরসি রয়েছে, সেখান থেকে আপনার রেজিস্ট্রেশন দেয়। পুষ্টিবিদদের জন্য একটা এরকম কাউন্সিল করা যেতে পারে। আপনার হতে পারে বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স কাউন্সিল, এরকম করা যেতে পারে, যেটার মাধ্যমে পুষ্টিবিদ যারা আছেন, বাংলাদেশের কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয় এখন পুষ্টিবিদ আপনার গ্রাজুয়েশন করে বের হচ্ছেন, তো তাদের জন্য এটা দরকার আছে। এই প্রতিষ্ঠান হলে তাদের যেমন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট হবে, তাদের ওয়ার্কফোর্স শক্তিশালী হবে এবং বাংলাদেশে তারা ভূমিকা রাখতে পারে। এবং থ্রু দিস ডিরেক্টরেট অফ নিউট্রিশন, অর্থাৎ পুষ্টি অধিদপ্তর, যদি পুষ্টি এবং ডায়েটেটিক্স এটার জন্য যদি একটা অধিদপ্তর করা যায়, আমার মনে হয় যে এটা বাংলাদেশ সরকার একটা ভালো সিদ্ধান্ত নিতে পারে। এবং এরকম এক্সাম্পল কিন্তু আপনার অনেক উন্নয়নশীল দেশে রয়েছে। সেখান থেকে ইভেন ইন্ডিয়াকে যদি আপনি দেখেন, যে তারাও কিন্তু এই ব্যাপারে বেশ কিছু ভূমিকা আমি যতদূর জানি তারা নিয়েছে, একটা গুড এক্সাম্পল রয়েছে আর কি। জি জনাব মহসিন, আমাদের তো সময়ের সীমাবদ্ধতা আছে, সুতরাং ছোট্ট করে আপনার কাছে জানতে চাই একটু, যে হামজনিত কারণে শিশু মৃত্যু তো বন্ধ হচ্ছে না, মৃত্যু হয়েই চলেছে। এখানে আপনার বিশেষজ্ঞরা বলছেন, দাবি জানাচ্ছেন যে সরকারের কাছে যে ইমার্জেন্সি কল করতে হবে, অর্থাৎ আপনার ইমার্জেন্সির মাধ্যমে যদি এটার কোনো উন্নতি করা যায়, তো হামের মৃত্যু কিভাবে বন্ধ করা যায়, এখানে ইমার্জেন্সি কল করলে, ইমার্জেন্সি ডাক দিলে কোনো উপকার হবে কিনা, এই বিষয়ে যদি একটু সংক্ষেপে বলতেন। আপনি যেটা ইমার্জেন্সি বলছেন, এটা ডেফিনেটলি আপনি পাবলিক হেলথ ইমার্জেন্সি হয়তো বলছেন। আসলে স্টেট ইমার্জেন্সি যেটা, সেটা সাধারণত যুদ্ধ বিগ্রহ বা অন্য কোনো আপনার শৃঙ্খলার যদি মারাত্মক ব্যত্যয় ঘটে, সেক্ষেত্রে স্টেট ইমার্জেন্সি তারা জারি করে। তো এক্ষেত্রে পাবলিক হেলথ ইমার্জেন্সি, এটা আসলে নির্ভর করছে যে সরকার ইস্যুটাকে কিভাবে দেখছে। এটা একটা মারাত্মক পাবলিক হেলথ ইমার্জেন্সি সিচুয়েশন আমি মনে করি। কারণ আপনি দেখেন, একটা দেশের প্রায় 600+ বাচ্চা আপনার হামে আক্রান্ত হয়ে মারা গেল। এটা কি ক্যান ইউ ইমাজিন? এটা নিয়ে আমাদের সরকার বা আমাদের রাষ্ট্র যে যতটুকু কনসার্ন দেখাচ্ছে, আমি মনে করি এটা অপ্রতুল। এটা নিয়ে আরো বেশি কনসার্ন দেখানো উচিত। আপনার বিশেষ করে কোভিডের সময় কিন্তু আমরা বেশ কনসার্ন ছিলাম এবং সেটা খুব সুন্দরভাবে ট্যাকেল করা গেছে, হ্যান্ডেল করা যাচ্ছে। আপনি এটাকে কম গুরুত্ব দিচ্ছেন কেন? এখানে আপনার কত বাচ্চারা হলো জাতির ভবিষ্যৎ। একটা রাষ্ট্রের ভবিষ্যৎকে আপনারা এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। 600+ বাচ্চা মারা গেছে, এটা আপনার অফিসিয়ালি। আনঅফিসিয়ালি সংখ্যাটা হয়তো আরো বেশি হবে। তো এখন ইমার্জেন্সি আপনি সেটা অফিসিয়ালি জারি করেন বা না করেন, এটাকে হ্যান্ডেল করার জন্য, অর্থাৎ আপনার হার্ড ইমিউনিটি ভেঙে পড়ছে সোসাইটিতে। অর্থাৎ 95% যেটা টিকা দেওয়ার কথা ছিল, বিগত সরকার এটা ফেলিউর হওয়ার কারণে হার্ড ইমিউনিটি ভেঙে গেছে সোসাইটিতে, যে কারণে এত বেশি আক্রান্ত হচ্ছে। এটা স্পষ্ট। এখানে কিন্তু অন্য কোনো কিছু নিয়ে আসার দরকার নেই যে অমুক অমুক ইত্যাদি ইত্যাদি হয়েছিল। এই কারণে স্পষ্ট টিকাদানের ঘাটতির কারণে ইনফেকশাস ডিজিজ ছড়ায় পড়ছে, এতে কোনো সন্দেহ নাই। এখন বর্তমান সরকারের প্রতি আমার যেটা আহ্বান থাকবে, যে এক্ষেত্রে কিন্তু দ্রুত টিকাদান কর্মসূচিটাকে সাকসেস করতে হবে। আমি যতদূর জানি যে 6 থেকে 9 মাস বয়সী বাচ্চাদের জন্য যেটা ইমার্জেন্সি সিচুয়েশনে টিকা দেওয়ার প্রয়োজন হয় এই ধরনের কন্ডিশনে, সেটা শুরু করেছে WHO এর পরামর্শে। কিন্তু আপনি একজন পাবলিক হিসেবে লক্ষ্য করবেন যে আপনি কিন্তু সেটা তৎপরতা দৃশ্যমান না। আমি যে এলাকায় থাকি, সেখানে আমি কোনো মাইকিং দেখলাম না। এটা তো আমাদের কানে পড়া, মানে চোখে পড়ে নাই বা কানে শুনি নাই আমরা। এই বিষয়টা সরকারের ক্ষেত্রে আমার মনে হয় যে একটা নেগলিজেন্সি রয়েছে। ইভেন আমি আজকে প্রথম আলোতে দেখলাম যে সরকারের এই জিনিসটা নিয়ে গুরুত্ব কমে যাচ্ছে, এটা স্পষ্ট একজন জনস্বাস্থ্যবিদ বলেছেন। আমি একজন পুষ্টিবিদ হিসেবে মনে করি, আর যেহেতু সময় স্বল্পতা আছে, এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা যেত। শুধু একটা কথাই বলবো, যে সরকারের যে টিকাদান কর্মসূচিটা, এটা আরো পরিষ্কার করতে হবে, সাকসেসফুল করতে হবে। আর অন্যান্য বিষয় যেটা, সেটা অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয় খুব ভালোভাবেই জানে, যে আপনার এই বাচ্চাদেরকে আলাদা মানে আপনার আইসোলেশন করে ট্রিটমেন্ট করতে হবে। কোনো জায়গায় যদি ক্যাপাসিটি না থাকে কোনো জেলায়, সেক্ষেত্রে হয়তো আলাদা একটা ফিল্ড হসপিটাল করা যেতে পারে। জি জি সেটা অবশ্যই জানায় মনে করি। জনাব মহসিন, আমাদের সময়ের সীমাবদ্ধতা রয়েছে। আপনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আজকের অনুষ্ঠানে অংশ নিয়েছেন, অত্যন্ত তথ্যবহুল আলোচনা করেছেন। আশা করি যে আমাদের দর্শক শ্রোতারা উপকৃত হবেন আপনার আলোচনা শুনে। এই আলোচনা আরো দীর্ঘায়িত করা যেত,
আমরা পারলাম না, হয়তো আপনাকে নিয়ে পরবর্তীতে আর একটা পর্ব আমরা করব যদি আপনি সময় দেন। তো আপনি যে আমাদের অনুষ্ঠানে এসেছেন, আলোচনা করেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই আলোচনায় অংশগ্রহণ করে আমিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে দর্শক শ্রোতা এই অনুষ্ঠান শুনে যদি উপকৃত হয় তবেই মনে করি যে এই আলোচনাটা সার্থক। যে সম্মানিত দর্শক শ্রোতা, সমকালীন ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ পুষ্টিবিদ জনাব মহসিন হোসেনের আলোচনাটা শুনেছেন, হয়তো অনেক কিছু ইনফরমেশন তথ্য আপনারা পেয়েছেন। আপনারা ধৈর্য ধরে অনুষ্ঠান শুনবার জন্য আপনাদের সকলকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি এবং অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভরাত্রি।